আই শুড আর্ন সামথিং যেটা দিয়ে আমি আমার প্রেমিককে গিফট দিতে পারবো। আমার অলওয়েজ এটাই মনে হয়। আম্মু ওর দিকে তাকে বলে কি এত টাকা পয়সা খরচ করে গাছপালা নিয়ে পড়বি, তুই গাছপালা নিয়ে পড়বি, তুই কারে বাঁচাবি? আমার কাছে মনে হচ্ছে ভাই ঘরে বসে 8,000 টাকা, মানে আমার কাছে এটা এত স্বপ্নের মতো লাগতেছে। ঘরে বসে 8,000 টাকা, মানুষজন আমাকে বলে দাঁড়া ভাই, আমি ভাই, তো মানে তখন না মানুষ খুব অবাক হয়ে যায় যে আমি আসলে ভিডিওতে যেরকম সামনাসামনি এরকম। অনেকে খুব আত্রা ফাত্রা কন্টেন্ট বানায়, 2-1 দিন ভাইরাল, ওই মানুষগুলো কিন্তু এখন গায়েব। সেটা রাকিন হোক, আইনা হোক, রাফসান হোক, সালমান হোক। কিছু কিছু মানুষ নিজের নামে পরিচিত হয়, তাকে আর পরিচিত করার জন্য অন্য কোনো বিশেষণের প্রয়োজন হয় না। আজকে কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্টে যেই গেস্টকে নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি, তার নামের আশেপাশে কোনো কিছুর প্রয়োজন নেই, সে নিজেই জোস, কারণ তিনি জোস ডানা ভাই। আমাদের সঙ্গে আছে ডানা ভাই। চলে যাচ্ছি সরাসরি গেস্টের কাছে। কেমন আছেন? ইয়াস, ভালো আছি। আর আরো বেশি ভালো লাগছে কারণ তোমার দেখা যায় যে অনেক বছর পরে তুমি যখন প্রিয় মুখ দেখো, সো পুরনো স্মৃতি রোমন্থনও হয়, সেই সাথে মানুষগুলো কেমন আছে এটা সামনাসামনি দেখা যায়। সেই জন্য আজকে তোমার সাথে দেখা করে আমার অনেক ভালো লাগছে। এক্স্যাক্টলি। এবং আমি একটু দর্শকদেরকে বলতে চাচ্ছি যারা দেখছেন এই মুহূর্তে, আমরা আসলে একটা প্ল্যাটফর্ম থেকে উঠে আসা দুইজন মানুষ। যখন দেখবেন একই পরিবারের 2 সদস্য অনেকদিন বিদেশে থাকার পর দেশে আসার পর ফ্যামিলিতে ফিরে আসার পর যেমন একটা ফিলিংস থাকে, আজকে আমার ডানাকে দেখে তেমন লাগছে। এবং আমি আপনি দিয়ে শুরু করলে আসলে আমি আপনিতে সীমাবদ্ধ থাকবো না, আমি তুইতে চলে যাব। কেমন যাচ্ছে দিনকাল তোর? দিনকাল ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাট আসলে সবাই বলে না যে ওয়েন ইউ হিট 30 লাইফে আসলে বেটার কিছু হয় না, লাইফ তখন সার্ভাইভাল একটা পর্যায়ে চলে যায় আর কি। তাই আমি কিন্তু শুনেছি যে যখন তুমি হিট করবা 30 তারপর থেকে লাইফ অনেক বিউটিফুল। ইজ ইট? না আসলে আপা, আমার কাছে মনে হয়, বুঝছো, আমার মনে হয় যে ছোটবেলাটা অনেক বেশি ভালো ছিল। সো ছোটবেলায় মানে ছোটবেলায় সবসময় মনে হতো যে বড় হব, অনেক টাকা ইনকাম করব, টাকা পয়সা ইনকাম করে দেশ বিদেশ ঘুরবো। এসে এখন দেখলাম যে মানে প্রত্যেকটা জিনিস একটা ড্রব্যাকস নিয়ে আসে। সো দেশ বিদেশ ঘোরার সাথে যে এত প্যারাও চলে আসছে, এগুলো আসলে অনেক বেশি কষ্টের। তো ছোটবেলার কথা যখন তুই বলতেছিলি তখন আমার মনে হলো যে ডানা কি ছোটবেলায় এরকম দুষ্ট ডানা ছিল, ডানা কাটা পড়ি ছিল, নাকি একদম মানে কি ছিল সে? আমি অনেক চঞ্চল ছিলাম। আমি ছোটবেলা থেকে অনেক স্পন্টেনিয়াস, অনেক লাফাদাফা করতাম। আমি অনেক স্পোর্টসে ইনভলভ ছিলাম। বাট আমি একটা জিনিস ছিলাম যে আমি পড়াশোনা অনেক সিরিয়াস ছিলাম। এই কারণে আম্মুর মায়ের খাইলেও খাইতাম না টাইপের অবস্থা। খালাম্মার বিখ্যাত মায়ের। হ্যাঁ, আমাদের টাইমে আম্মুর না অনেক মারতো। এই মাইরটা আমার ছোট ভাই খায় নাই। অনেক লাকি, জিদান ইজ ভেরি লাকি। বাট তখন অনেক মাইরটাই খাইতাম। বাট আমি অনেক চঞ্চল ছিলাম। আমার স্কুলের প্রত্যেকটা জিনিসে আমি পার্টিসিপেট করতাম, সেটা নাচের প্রোগ্রাম হোক বা স্পোর্টস হোক। এবং আম্মু খুবই বিরক্ত হইতো, বিকজ তুমি যখন কারণ হচ্ছে কি তোমার ক্লাসের পরেও মানে স্কুলের পরেও তোমার এক্সট্রা 1-1.5 ঘন্টা থাকতে হতো। আম্মুর কথা হচ্ছে কি তোর কেন সবকিছুতে পার্টিসিপেট করতে হবে? বাট আমার মনে হয় যে আই ওয়াজ লাকি আমি আসলে পার্টিসিপেট করছি, বিকজ এই জিনিসগুলো এখন আমাকে হেল্প করে। ওকে, এই যে এত সুন্দর সুন্দর নাচের ক্লিপ দেখি, ভ্লগ দেখি, এগুলো কি সেই সময় নাচের? না, আমার না বুঝছো একটা আফসোস যে আমার আসলে নাচ শেখা শুরু হয়েছিল শিশু একাডেমিতে। তো 1 বছর শেখার পরে আম্মু আমাকে বললো যে তুমি যদি ভিকারুন্নিসা পড়ো, তোমার পড়া অনেক প্রেশার, সো নাচটা কন্টিনিউ করে না। আমি খুবই অবিডিয়েন্ট বাচ্চা ছিলাম, আমি সাথে সাথে নাচটা বন্ধ করে দিয়েছিলাম। বাট এখন আমার ওই আফসোসটা লাগে। ওই আফসোস থেকে এখন আমি রিসেন্টলি আবার নাচে ভর্তি হয়েছি। আমি আবার আমি আবার ভারতনাট্যম শেখা শুরু করছি। কারণ আমার কাছে মনে হয় যে একটা টাইমে গিয়ে মানে এখন যেটা হয়, আমরা সবকিছু এত মানুষের জন্য করি, চাকরিটাও যেমন ধরো সার্ভাইভের জন্য, নিজের জন্য কিছু করা না। তো আমার মনে হয় যে সপ্তাহে 2-3টা দিন আমি আসলে রাখি আমার জন্য। আমি আসলে এই নাচটা এই জন্য আবার কন্টিনিউ করছি। তাহলে তো মানে শোটা শেষ হওয়ার পর দেখা করতেছি তোর সাথে। আচ্ছা, বড় হওয়ার পর ডানা যখন বড় হলো, ডানা তখন রেডিও চুজ করলো একটা সময় এসে, যেখান থেকে আমি ডানাকে আসলে আমার ডানা হিসেবে জানতাম। তো আমাদের সেই সময়ে এসে যখন আমরা ধরো 2017-18 সালটার কথা বলছি, ওই সময় রেডিও একটা বিশাল প্ল্যাটফর্ম ছিল, খুব জনপ্রিয় প্ল্যাটফর্ম। রেডিও কেন, মানে অন্য কোনো কিছু না কেন? আচ্ছা, সো আমার রেডিওতে জয়েন করা হয় 2014-এ। আমার তখন আমি আন্ডারগ্র্যাডে মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারের দিকে পড়ি। তো তখন হচ্ছে যে আমি বাসা থেকে ডেফিনেটলি টাকা পয়সা নিতাম, কিন্তু আমি তখন একটা প্রেম করতাম। তা মনে হয় যে আমার প্রেমিককে
আমি কেন আমার বাপের টাকার গিফটটা দিব? তখন মনে হতো যে আই শুড আর্ন সামথিং যেটা দিয়ে আমি আমার প্রেমিককে গিফট দিতে পারবো। আমার অলওয়েজ এটাই মনে হতো। এক মিনিট, প্রেমিককে গিফট করার জন্য তুই রেডিওতে ভর্তিছিলি? এটা একটা বিকজ আমার তখন মনে হয়েছে আই নিড টু আর্ন সামথিং, বাসা থেকে তো সবই পাচ্ছি। সো এই প্রেমিককে উপহার দেওয়ার জন্য আমার মনে হলো যে আমার আসলে একটা পার্ট টাইম চাকরি করা দরকার। সো পার্ট টাইম আমি কি করতে পারি? আমি আসলে অনেক পক করতে পারি। আমার মনে হয়েছে যে পক করাটা ইজ দ্য বেস্ট সলিউশন ফর মি। তো আমি আসলে বিভিন্ন রেডিওতে গিয়ে আসলে সিভি ড্রপ করে আসি। লাকিলি তখন ওই যেই রেডিওতে আমি কাজ করতাম, পিপলস রেডিও, ওখান থেকে দে কল মি যে ইন্টারভিউ দিতে আসেন। তারপর ইন্টারভিউ দিলাম, রিটার্ন টেস্ট হলো এসে পরে দেখলাম যে আমার চাকরিটা হয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যে দ্যাটস দ্য বেস্ট থিং আই হ্যাভ ডান ইন মাই লাইফ। ওই আন্ডারগ্রেডে পুরো 4টা বছর আমি ওখানে ছিলাম। তারপর জাস্ট মাস্টার্স করতে যাওয়ার আগে আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। এবং আমাদের দুইজনে তখন বিচ্ছেদ হইলো ঠিক ওই মোমেন্টে। ওই টাইমটাতে 2018 যেদিন পাইছিলি সেদিন কি এরকম হয়েছে? কারণ যেহেতু প্রেমিকের জন্য চাকরিটা করলি, তখন তো সব সময় আমরা শুনে আসছি গান যে চাকরিটা আমি পেয়ে গেছি। বেলা শুনছো? তুই কি বলছিস যে চাকরিটা আমি পেয়ে গেছি? ডট শুনছো? হ্যাঁ শুনছি। এবং মজার বিষয় হচ্ছে ধরো যাকেই উপহার দেওয়ার জন্য আমার চাকরিটা আসলে করা, সেই মানুষটা হি ওয়াজ এ ভেরি রেস্ট্রিক্টেড পারসন। ওর হচ্ছে যে রেডিওতে আমি কাজ করবো এটা ও একদমই পছন্দ করে নাই। তো আমার খুবই খারাপ লাগছে। আমার মনে হয়েছে যে মানে এটা কেন হবে? বিকজ আমার মনে হয় যে মানে আমি খুবই ব্রডলি চিন্তা ভাবনা করি যে প্রত্যেকটা মেয়েতে চাকরি বাকরি করার সময় আছে। ওর কথা হচ্ছে রেডিও কেন? রেডিও মানে এটাকে একটা মিডিয়া হিসেবে কনসিডার করতো যে এটা ভালো না। তা আমি সবসময় একটা কথাই বলি, ভালো মন্দ আসলে পুরোটা নিজের উপরে, তুমি কোন জগতে কেমন থাকবা এটা আসলে পুরোটা নিজের উপরে। যাক পরে সাকসেসফুলি তাকে বোঝানোর চেষ্টা করছে, বিকজ আমি অনেক জেদি ছিলাম। সাকসেসফুলি পরে রেডিওতে কাজ করা শুরু করলাম। কিন্তু পরে যেটা হলো যে আসলে রেডিওটাই থেকে গেল, যার জন্য রেডিওতে ঢুকলাম সেই মানুষটা আর থাকলো না। এই প্রসঙ্গটায় পরে আসি, কিন্তু এখানে আমি একটু দর্শকদেরকে বলবো একটা জিনিস কিন্তু শেখার আছে নানার কাছ থেকে। আমরা দুষ্টামির ছলে হলেও কিছু কিছু মেসেজ পাই। যেমন একটা মেসেজ আমি বলবো, সেটা হচ্ছে ও কিন্তু ওর প্রেমিককে বা বয়ফ্রেন্ডকে বলেন বা ফ্রেন্ডকে দেওয়ার জন্য বলেন একটা কিছু নিজের ইনকাম সোর্স খুঁজে নিয়েছে। হ্যাঁ, যেটা আমরা সাধারণত করি না। বাবা মার পকেট কেটে বা অমুক ভাবে চুরি করে, যেভাবে হোক সেভ করে, ভদ্র ভাষায় বললে সেভ, অভদ্র ভাষায় বললে চুরি। তো এটা না করেও কিন্তু ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে, সেলফ ডিপেন্ডেন্ট। এটা কিন্তু হওয়াটা খুব জরুরি। সেই টাকায় আপনি আপনার বাবুকে গিফট কিনে দেন না আপনার বেবিকে গিফট কিনে দেন, এটা আপনার ব্যাপার। বাট দিন শেষে আসলে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব জরুরি। তো ফিরে আসি আবার সেই জায়গাটায়। তো ডানা যখন রেডিওতে জয়েন করা হলো তখন কিন্তু আরজেদের খুব ক্রেজ চলতেছে। হ্যাঁ, এই ক্রেজ তুইও সামলাইছিস এবং অনেক সময় অনেক উদ্ভট মেসেজ আসতো। এরকম একটা মেসেজের কথা মনে করতো যে মেসেজটা তোকে খুব প্যারা দিচ্ছে লাইফে? মানে থাকে না মাঝে মধ্যে মানুষজন এত অধিকার নিয়ে কথা বলতো, যেটা হচ্ছে এখন আমাদের ফেসবুকে কমেন্ট সেকশনে পাওয়া যায়। মানে এটা কেন বললা আপু, এই তুমি এটা কেন, মানে মনে হয় যে আমি ওর ঘরের বউ, মানে আমি ওর ঘরের বউ, ও আমাকে ঠিক করতে আসতেছে, এইটা কেন ওইটা কেন, এই সেই অনেক ইন্টারেস্টিং। বাট আর যদি সবচেয়ে কষ্ট হইতো তোমার হচ্ছে যে এই যে উদ্ভট শব্দ ব্যবহার করে যে মেসেজগুলো লিখতো, তোমাকে এটা কোড ক্র্যাক করতে হতো ও আসলে কি বুঝাইতে চাইছে, চোখের বালি না কিসের বালি, এক পাশে জল এক পাশে বালি, মানে এগুলো না খুব কঠিন ছিল মেসেজগুলো পড়া। বাট এইটা ধরো অনএয়ারে তুমি ফাম্বলিংও করতে পারবে না, অনএয়ারে তোমার মেসেজটা পড়ে তখন তোমাকে সাথে সাথে কোড করতে হবে যে কি লিখছে। আবার অনেক সময় প্রেম নিবেদন থাকতো আমাদের সময়। হ্যাঁ, তখন মানে না দেখে না জেনে কি যে প্রেম। এরপর যখন রেডিওর ক্যারিয়ারটা টার্ন করলো, যখন তুই আবার, আমি যতটুকু মনে আছে আমার, তুই লয়ার পড়েছিলি না, অ্যাডভোকেসি পড়েছিস, তো হঠাৎ করে আবার অ্যাডভোকেসির দিকে আগ্রহ হলো কেন? আমার হচ্ছে যে আমার মা সবসময় চাইতো তার মেয়ে আসলে ভিকারুননিসা থেকে পাশ করে ডাক্তার হবে। সো আমি হচ্ছে যে একটু ঘাটতারা টাইপের, মানে আমার অলওয়েজ যেটা হয়েছে যে আমি সবসময় আমার পছন্দটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি, বিকজ আমি আসলে লাইফে কাউকে ব্লেম দিতে চাই নাই। সো আমি যখন আসলে এইচএসসিটা কমপ্লিট করলাম তখন আমার মনে হয় যে আমি আসলে ল পড়তে চাই। তো পরে আমার ঢাকা ইউনিভার্সিটিতে উইমেন রিলেটেড একটা সাবজেক্ট আমার হয়, কিন্তু তারপরে আমি ওইটা বাদ দিয়ে আমি ব্র্যাকে লতে ভর্তি হই, বিকজ আমার ঢাকা ইউনিভার্সিটি লতে আসে নাই। সো ল পড়লাম। তা আম্মুর ধারণা হচ্ছে লয়ার মানেই হচ্ছে কোর্টে গিয়ে তুমি যুদ্ধ করবা, মিথ্যা কথা বলবা, চোরি সিনেমাটিক ভাবে। আম্মু তো ওইটা দেখেই বড় হয়েছে। বাট আমি পরে বলতাম যে না, আসলে আমার প্ল্যান হচ্ছে আমি আসলে এনজিওতে কাজ করতে চাই, আমি রিসার্চার হিসেবে কাজ করতে চাই। তো ওইটাও আমার পরে ক্যারিয়ারটা হয়। পরে ওইটা শেষ করলাম। শেষ করার পর যখন আমি 2018-এ জানাইলাম যে আমি আসলে মাস্টার্স করতে ইউকে যাব এরকম, তো আম্মু আমাকে বললো কিসে মাস্টার্স করবা? আমি বললাম যে এনভায়রনমেন্টাল ল আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আম্মু আমার দিকে তাকে বলে কি, এত টাকা পয়সা খরচ করে গাছপালা নিয়ে পড়বি তুই, তুই কারে বাঁচাবি? আম্মুকে আসলে এটা বুঝাইতে অনেক কষ্ট হয়েছে এনভায়রনমেন্টাল ল কেন পড়তেছে। এটা টিপিক্যাল বাংলাদেশের নিয়ম যে তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি ডাক্তার হবা, তুমি ট্যাক্সের ল পড়ো, তুমি গাছপালার ল কেন পড়বা? সো আমার লাইফে সবকিছুই আসলে একটুখানি ডিফিকাল্ট ওয়েতে আমার মাকে বুঝাইতে হয়েছে।
এবং থ্যাঙ্কস টু খালাম্মা যে আপনি যদি এতটা ইম্পোজ না করতেন, যদি এতটা জেদ না করতেন, আপনার এই জেদি মেয়েটা তার জেদ থেকে বের হইতে পারতো না। বাট যে সাবজেক্টে তুই পড়ে আসছিস সেই সাবজেক্টের ডিমান্ড এখন সারা বিশ্বে। এখন বিশ্বায়নের এই যুগে এখন ক্রমশ পৃথিবী গরম হয়ে যাচ্ছে, আমাদের এত তাপমাত্রা। হঠাৎ তোর কথা শুনেই মনে হলো যে আমরা একটা বৃক্ষের প্রোমো করছিলাম, তোর মনে আছে? তো সেই জায়গাটা থেকে এখন যে এত গরম চারিদিকে, এত পরিবেশ, সেই জায়গা থেকে তোর কি মনে হয় যে সামাজিক দায়বদ্ধতা বা তোর পড়াশোনার ক্ষেত্র থেকে কি করা উচিত মানুষদের? এইটা না বুঝছো, সত্যি কথা বলি, আমরা যে সবসময় আমাদের বিভিন্ন মানুষকে দোষ দিতে থাকি, আর যে কোনো কিছু হলে আমরা যে সরকারকে দোষ দিই, আমাদের না নিজেদের স্বভাব চরিত্রে অনেক সমস্যা আছে। যেমন আমি আমার মাকেই দেখি, আম্মুর এক্সাম্পল কেন দিই, বিকজ আমার মা আমার কাছে একটা গিনিপিগের মতো। আম্মুকে দেখি সে ঢাকায় যখন তখন গাড়ির গ্লাসটা নামায় ময়লা ফেলে দিচ্ছে, এই স্বভাবটা আমি একদম পছন্দ করি না। সেই মানুষের যখন আবার বিদেশ যায় ব্যাগের মধ্যে ময়লাটা নিয়ে ঘুরে, বলে কি এখানে তো কেউ ময়লা ফেলে না। তো আমাদের হচ্ছে কি একদম ছোট ছোট অভ্যাসগুলা, যেমন ধরো ময়লা যেখানে সেখানে না ফেলা, গাছ লাগানোর অভ্যাসটা করা, এই অভ্যাসগুলো করা উচিত, বুঝছো? কিন্তু এখন হচ্ছে কি কেউ গাছ লাগালে ওইটা নিয়েও প্রমোশন করে করে, আমার এগুলো পছন্দ না। তা আমি যে কাজগুলো করি, আমার এই সিএসআর ওয়ার্ক বলি বা যেগুলো করি, এগুলো হচ্ছে আমার এত প্রমোট করতে ভালো লাগে না। বাট আমরা যদি নিজেদের স্বভাবটা পরিবর্তন করি, তাহলে কিন্তু এই আমরা যে এখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলি, এটা অনেক বেশি কন্ট্রোল করা পসিবল। এটা আসলে ইটস নট আ ডিফিকাল্ট টাস্ক। আচ্ছা, এবং এটা তুই সবচেয়ে ভালো বলতে পারবি এই মুহূর্তে, কারণ বর্তমানে বাংলাদেশে আমরা শুধু দেয়ালে দেয়ালে পোস্টার লিখে যাচ্ছি। সেই দেয়ালটাই পোস্টার লিখছি যে দেয়ালের পিছনে একটা বড় গাছ ছিল, গাছটা কেটে একটা দেয়াল বানিয়ে দেয়ালটাই লিখছি গাছ লাগান, সবুজ বাঁচান, এই ধরনের স্লোগান। এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয় দিন শেষে। কিন্তু আসলে আমরা যদি চাই যে আসলে সবাই একটুখানি নিজেদের আঙিনাতেই হোক, ছাদে হোক, যে কোনোভাবেই হোক, একটু গাছ লাগাই, একটু পরিচর্যা করি। আমরা অনেক সময় রাস্তার পাশ থেকে যাই, যে গাছগুলো আইল্যান্ডের মাঝখানে থাকে, কোনোদিন কিন্তু আমাদের বোতলে পানি থাকে না, একটু পানি যদি ঢেলে দেই, অনেক শুকনো গাছ থাকে যে শুকিয়ে একদম চরচর করছে, এই কাজগুলো কিন্তু আমরা করি না। হ্যাঁ, আর বাংলাদেশের মতো জায়গায় তুমি যেখানে ধরো দেয়াল দিয়ে বট গাছ উঠে যাচ্ছে, বা বাংলাদেশে তুমি যেখানেই যাই ফেলো না কেন, এত উর্বর জমি, সেখানেও যদি আমরা গাছ নিয়ে আসলে স্ট্রাগল করি, তাহলে আসলে খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার। আর ও যেটা বললো সেটা হচ্ছে, যদিও আমরা একটা কাব্যিক একটা অডিও বুকের প্ল্যাটফর্ম, কিন্তু এই প্ল্যাটফর্ম আসলে সবসময় পজিটিভ কথাগুলো ছড়িয়ে দিতে চায় মানুষের মধ্যে, সেই জায়গা থেকে একটা দায়বদ্ধতা থেকেই যায়। তো আমরা আসলে এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যতটা বেশি ব্যস্ত, তার চেয়ে একটু ব্যস্ততা যদি বাড়িয়ে দেই, আমাদের আঙিনায় দুই একটা গাছ লাগানো, হ্যাঁ, এই যে যত্রতত্র যেটা বললো, যেই রুলস আমরা ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকি, তখন কিন্তু আমরা সবুজ লাল বাতি ক্রস করি না, হ্যাঁ, তখন আমরা ডানে বামে হাঁটি না, তাহলে আমরা সর্বক্ষেত্রে কিন্তু রুলস মানতে পারি, তাই না? তা ডানা কিন্তু রুলস ভাঙে মাঝে মাঝে, যখন রুলস ভাঙে তখন ডানা হয়ে যায় ডানা ভাই জোশ। তো আমি এই জায়গাটা একটু আসবো, লয়ার থেকে ওকে ভালো অ্যাডভোকেসি পড়া হলো, রেডিওতে কাজ করা হলো, কন্টেন্ট নিয়ে যখন চিন্তা ভাবনা হলো, তখন হঠাৎ করে কন্টেন্টের কেটে দুষ্টামি করতে করতে, আমার মনে হয় তাই আর কি। হ্যাঁ, কারণ আমার মনে হয় তোমরা যারা আমাকে আসলে কাছ থেকে জানো, তোমরা জানো যে আমি মানুষটাই এরকম। তো আমার হচ্ছে ক্যামেরার সামনে ফেক কিছু করার লাগে না। আর হচ্ছে যে আমার কন্টেন্ট বানানো কি, আমি ছোটবেলা থেকে না এরকম ভিডিও বানাই আমার ফ্রেন্ডদেরকে নিয়ে, 2010-11 থেকে। তো 2014 আমি ফেসবুক ওপেন করি, পরে দেখলাম যে ফোনের গ্যালারি অনেক ফুল হয়ে যাইতেছে, এত এত ভিডিও। আমি ফেসবুকে পোস্ট করা শুরু করি। তখন আসলে কি, মানে আমাকে আমার নানি মা বলতো, আমার নানি আবার খুব করে বলতো, এই হিতির ভিডিও আছে নেটে, নেটে ভিডিও আছে নেটে। এটা খুব বাজে হয়, এটা খুব বাজে হয় শোনায় আমার নানি করে বলে হিতির ভিডিও আছে। তো বাসার মানুষজন এইভাবেই কনসিডার করতো আমাকে, যে ও তো পাগল ছাগলের মতো ভিডিও টিডিও বানায়। বাট টাকা খুব বড় একটা ফ্যাক্টর, কারণ আমি যখন করোনার টাইমে যেটা হলো যে এই ভিডিওগুলাই তখন এটাকে কন্টেন্ট ক্রিয়েশন বলা হলো, ভেরি সফিস্টিকেটেড ওয়ার্ড হিসেবে ইউজ করা হচ্ছে। তখন আমার একটা ইনকাম সোর্সও এখন কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশন থেকে আসে, উইচ ইজ মানে আলহামদুলিল্লাহ অনেক বেটার আসে। সো এখন এটাকে অনেক রেসপেক্ট দেওয়া হয়। আর আমার মা যখন দেখে যে তাকে মানুষজন চিনতেছে এবং সেই কারণে আমার মা ডিসকাউন্ট পাচ্ছে, তখন আমার মা আমাকে সম্মান দেয়, তাছাড়া এত সম্মান দেয় না। শোনো, আম্মুর ধান্দাবাজির কথা বলি, শোনো তো এরকম আম্মুর ধান্দাবাজির কাহিনীটা শোনো। আম্মু কি করছে, ওই যে ধরো বিভিন্ন ভিডিও টিডিও দেখায় না, বিভিন্ন জায়গা যেখানে তোমার ওয়েট কমাইতে হেল্প করে এসে, সেইরকম একটা জায়গায় আম্মু কি করছে, আম্মু ওয়েট কমাবে, যেখানে আম্মু কিন্তু ফিট অ্যান্ড ফাইন, বাট সেই ওয়েট কমানোর জন্য ওদের সাথে কমিউনিকেট করছে হোয়াটসঅ্যাপে। তারপর তারা বললো যে আপনি একটা ছবি পাঠান, সো দ্যাট উই ক্যান মেজার যে আপনার কয়টা সেশন লাগবে। আম্মুর ছবি পাঠাতে পারতো না, আম্মু কি করছে, আমার সাথে একটা ছবি পাঠাইছে। এবং মজা বিষয় হচ্ছে ওইখান থেকে রিপ্লাই আসছে, আপনাকে নয় আপনার মেয়েকে পাঠান, কারণ আমি তো মোটা, আম্মু তো মোটা না। সো আম্মু এরকম অনেক ধান্দাবাজি করে আর কি। যে গল্পটা করছিলাম,
কন্টেন্ট ক্রিয়েশন। তো কন্টেন্ট ক্রিয়েশন যখন ডেভেলপ হতে শুরু করলো, যখন এখান থেকে টাকা আসা শুরু করলো, সেদিন প্রথম টাকা পেলি কন্টেন্ট থেকে, সেদিনকার অভিজ্ঞতাটা শুনবো, কেমন আচ্ছা লাগলো? ওইটা হচ্ছে প্রথম আমারই পরিচিত একটা ছেলে, ও আমাকে জাস্ট কমিউনিকেট করলো যে এরকম এরকম একটা স্যানিটাইজার, তখন কোভিডটা হিট করলো মাত্র, বললো যে একটা স্যানিটাইজার এরকম প্রমোট করা লাগবে, সো তোমাকে আমার প্রথম ভিডিওতে আমাকে দে গিভ মি 8,000। আমার কাছে মনে হচ্ছে ভাই ঘরে বসে 8,000 টাকা, মানে আমার কাছে এটা এত স্বপ্নের মতো লাগতেছে, ঘরে বসে 8,000 টাকা অনেক অনেক, মানে এটা তো ডেফিনেটলি তুমি এখন ফার্স্ট জব, আমি তখন মাত্র ইউকে থেকে মাস্টার্স করে আসছি, সো তুমি যতই বিদেশ থেকে মাস্টার্স করে আসো না কেন, দেশের চাকরির অবস্থা খুবই খারাপ থাকে এবং তোমার স্যালারি নট মোর দেন, আমি মাস্টার্স করে আসছি দেখে দে ওয়ার অফারিং মি 25,000, আদারওয়াইজ এটা 15,000 20,000 এর মধ্যে থাকে। সো আমার মনে হচ্ছে ভাই রে ভাই, ঘরে বসে 8,000 টাকা, মানে আমি খুব খুশি হয়ে গেছিলাম। খুশি আমি চিন্তা করছি ও কি করবো। তো পরে ওই টাকাটা আমার যতদূর মনে হয় আমার মাকেও মনে হয় দিছে, আমার ভাইকেও দিছে, মানে খুশিতে মানে সবাইকে দিয়ে দিছে এরকম একটা বিষয়। এটা ছিল ফার্স্ট। দেন পরে দেখলাম যে একটা জায়গা থেকে আসলো যে আপনি শেয়ার করলে টাকা পাবেন। আমি শেয়ার করলে টাকা পাবো? তো তখন আমার আসলে পেজ ছিল না, আমার তখন প্রোফাইল ছিল, আমি প্রোফাইল থেকে দিতাম। পরে দেখলাম যে আসলে মানুষকে তোমার গালি দেওয়ারও একটা সুযোগ দেওয়া উচিত, কারণ আমার প্রোফাইলে সবাই গালি দিতে পারতো না। তো যত একটু এঙ্গেজমেন্ট ক্রিয়েট করার জন্য পরে দেখা যেত আমার যে ডানার পেজটা ছিল সেটাতে আমি চেঞ্জ করে ডানা ভাই জোস দিলাম। তো সবাই আমাকে জিজ্ঞেস করে ডানা ভাই জোস কেন, তো এটা হচ্ছে যে আমি জিজ্ঞেস করতাম তুই বলে ফেল। এটা হচ্ছে বুঝছো আমার আসলে ছোটবেলা থেকে মানে গুন্ডা টুন্ডা হওয়ার ইচ্ছা ছিল, একটু মাফিয়া ডন হব, সবাই আমাকে সম্মান দিবে। তামিল ছবি বেশি দেখছি না, আমি তো বড় হয়েছি বুঝছো ভাইদের সাথে, তো আমার আসলে ফিমেল ফ্রেন্ডস, আমার শুধু ওই ভিকান্স কয়টা ফ্রেন্ড ছিল, বাট আমি মাঠে ছেলেদের সাথে বড় হওয়াতে আমার কাছে মনে হতো যে এলাকার বড় ভাইগুলো সবচেয়ে পাওয়ারফুল। ওরা আসলে তোমার কোর্ট ছেড়ে দিতে হইতো, ওরা আসলে আমার দিয়ে ফিল্ডিং করে, টলার একটু এরকম সেরকম। হ্যাঁ, আমি একটু ছোট ছিলাম দেখে আমাকে দিয়ে করতো কি, ডোবাই বল পড়লে আমাকে দিয়ে উঠাইতো, ফিল্ডিং আমাদেরকে দিয়ে করাইতো, গ্লাস বাংলা ওরা দৌড় দিয়ে চলে যাইতো। সো এরকম অনেক ঝামেলা হইতো দেখে আমি চিন্তা করলাম যে একদিন আমি বড় হব, তারপর আমি বড় ভাই হবো। সো এটা আমার অনেক না পড়ে, তো আমার ফ্রেন্ডরা আমাকে ডানা ভাই বলেই ডাকতো মাঠের। তো তখন আমার অনেক মানে খুব পাওয়ারফুল লাগতো। আর জোস বিষয়টা হচ্ছে আমি অলওয়েজ নিজেকে অনেক ভালো বলি, কারণ আমার ইমেল আইডিও হচ্ছে ডানা.ভালো-মেয়ে। সো আমি আসলে এটা ভালো ছিল। আমার ইমেল আইডিও ডানা.ভালো-মেয়ে। এটা আমাকে রেডিওতে ইন্টারভিউতে জিজ্ঞেস করছে যে তুমি যে ভালো এটা তোমাকে কে বলছে? আমি বলছি আমার এলাকার কমিশনার, বিকজ ক্যারেক্টার সার্টিফিকেটে লিখে দেন উনি ভালো এবং চরিত্রবান। হোয়াট ইন্টেলিজেন্ট অ্যানসার। সো পরে আমার নিজেকে নিজের ভালো বলতে আমার ভালো লাগে, সো ওখান থেকেই ডানা ভাই জোস ব্যাপারটা আসছে। আচ্ছা, এই ডানা ভাই জোস যখন এখন ক্রমাগত নিশ্চয়ই এখন তুই চাকরি করিস একটা রেপুটেড কোম্পানিতে, এবং তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনে যথেষ্ট সময় দেয়া লাগে, এই সময়টা কিভাবে ম্যানেজ করিস? এইটা আমি শুধু যে কন্টেন্ট করি আর চাকরি করে তাও না, সে সাথে তুমি আমাকে দেখবা যে আমি কোনো বিয়ের প্রোগ্রাম মিস দেই না। তা দেখি আমি কোথাও ডানার একটা নাচ থাকবে, কোনো ঘোরাঘুরি মিস দেই না, আমি কোনো ফ্রেন্ডদের হ্যাং আউট মিস দেই না, আমি কোনো ফ্যামিলি প্রোগ্রাম মিস দেই না, ইভেন আমি বাসাকে আবার রান্না বান্নাও করি। এটা হচ্ছে কি আমার মনে হয় এটা হয়ে যায়। আর আমার আমি শরীরের উপরে কম আমি আমার শরীরকে আসলে বিশ্রামটা কম দেয়, কারণ আমি যত বেশি কাজ করি আমার বেশি ভালো লাগে। কারণ আমি অফিস শেষ করে আমার দেখা যায় প্রতিদিনই 2-1 ফ্রেন্ডের সাথে দেখা করা থাকে, কারণ আমার মনে হয় যে সারাদিন এত ঝামেলা যায়, আমি কার সাথে বসে 2টা গালি দিব? আমার ফ্রেন্ডদের সাথে বসে তো আসলে গালি দেওয়ার জন্য একটা মানুষ লাগে আসলে। এটা আমার ফ্রেন্ডদের সাথে বসে একটা টাইম কাটে। আর উইকেন্ডে দেখা যায় কন্টেন্টের কাজগুলো অফিসের পরেই করি, কারণ আসলে অফিসের টাইমটা এত বেশি ডেডিকেটেড থাকে, তো অফিসের পরে বা উইকেন্ডে কাজগুলো করি। আবার ফাঁকে ফুঁকে একটু ছুটি পেলে ঘুরতেও চলে যাই। সো হ্যাঁ, এগুলা কোনো কিছুই মিস করি না আসলে। ওয়াও। তারপরে দেখলাম যে ডানা ভাইয়ের ব্যক্তিগত জীবনে যেহেতু এসেই পড়ে সবার আমাদের কম বেশি, যখন ডানা ভাই নতুন জীবনে পা দিল, অর্থাৎ দাম্পত্য জীবন যেটা বলি, তোর কনজুগাল লাইফ কেমন যায়? এত মানে এই পাগলামি এই ছাগলামি সবকিছু মিলে তোর জামাই বিরক্ত হয়? আই উইশ বিরক্ত হইতো, কারণ ওই মানুষটার আসলে অনুভূতির জায়গাটা খুবই শূন্য। ও হ্যাঁ না না হ্যাঁ কোনো কিছুই না, কেমন যেন খুবই ও ওকে। আর মানুষজন আমাকে বলে কি, ডাজন্ট হি ফিল ইনসিকিউর বিকজ ও ওকে নিয়ে এত কনফিডেন্ট, ও যে আমি কি করে এটাই ওর মাথায় আসে না। তো তুমি যে কনজুগাল লাইফ নিয়ে বললা, কনজুগাল লাইফ আসলে কারোরই ভালো যায় না, শুধুমাত্র আমার হাজবেন্ডে ভালো যাচ্ছে, বিকজ হি গট দ্য বেস্ট ওয়াইফ। সো ও ছাড়া আর কারোর কনজুগাল লাইফ ভালো যাচ্ছে না। আই নো অ্যাকচুয়ালি যে কনজুগাল লাইফ কারোরই ভালো না। হ্যাঁ, এবং আমরা প্রত্যেকটা দিন নিয়ম করে সকাল বিকাল যে মিথ্যা কথাটা বলি যে আপনি কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, এবং আমরা আমি তো বললাম যে আমি সব জায়গায় সত্যি কথাই বলি যে কনজুগাল লাইফ আসলে ভালো থাকার জায়গা না, বাট এটা
আসলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয় প্রাক্তন মানে ছবির ডায়লগের মতো এটা আর কি। হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়। এটা আসলে যে যতটুকু যেভাবে অ্যাডজাস্ট করে যতটুকু ভালো করে থাকতে পারে নিতে আর কি। পারে। আমার কাছে মনে হয় ডানা আসলে জীবনে একটা পর্যায়ে আসার পর দাম্পত্য জীবনটা অনেকটা সার্টিফিকেটের মতন হয়ে যায়, একটা ইনস্টিটিউটের মতন হয়ে যায়, যে ইনস্টিটিউটের আন্ডারে থাইকা আমার গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করে ডিরেক্ট কবরে গিয়ে শুইতে হবে। এটা কিন্তু ট্রু যে বিয়ের এত বছর কমপ্লিট, এখন তুমি বাচ্চা নেবে, এখন তোমার হ্যাঁ। বাচ্চাকে স্কুলে দিবা, তারপর সব সব একদম সবকিছু হ্যাঁ। একটা ছকে হ্যাঁ, বাঁধা। ছকে বাঁধা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, বাচ্চা কাচ্চার বিয়ে দিবা, বুড়াবুড়ি হবে, একটু হজ করতে যাবো, দেশের বাইরে যাবো, ঘুরবো টুরবো, তারপর কদিন পরে মারা যাবো, ডিজিজ হবে, হাসপাতালে যাব, লাইফ একদম একদম ছকে এখানেই বাঁধা। বুঝছো, এখানেই সমস্যাটা কেন আমি তোমাকে বলি, কারণ মানুষজন টিপিক্যাল বউ হিসেবে এটাই কনসিডার করে যে তুমি যেহেতু বিয়ে করে ফেলছো তো তোমার সব অ্যাক্টিভিটি বন্ধ। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি সব বন্ধ করে যদি আমি একটা আনহ্যাপি মানুষ হই, তাহলে কিন্তু আমার কনজুমার লাইফটাও আনহ্যাপি হবে। একদম সো এই জন্য আই বিলিভ ইন ফ্রিডম, বিকজ আমি কখনোই মানে আমি কেন বললাম মাই হাজব্যান্ড গট দ্য বেস্ট ওয়াইফ, কারণ আমি ওকে কখনোই বলি না যে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবা না, কখনো বাইরে যাবা না। আমার অনেক খুশি হয়, আমার মনে হয় যে ও আমাকে যদি কোনোদিন ফোন দিয়ে বলা যে আজকে আমি ফ্রেন্ডদের সাথে থাকবো, আমার অনেক খুশি লাগবে, আড্ডা দে। সো আমার এরকম খুব ভালো লাগে, কারণ আমি অনেক বন্ধু পাগল একটা মানুষ। আমার মনে হয় যে আমার বন্ধুরা আমার লাইফের অনেক বড় একটা ব্লেসিং। সো আমার এরকম মানে আমি চাই না যে সব বাদ দিয়ে ডেডিকেটেডলি, এটা যার যার চয়েস অবশ্য, আমরা ডেডিকেটেড আসলে সংসার করতে করতে আমরা হাঁপায় উঠছি। যেমন আমার মাই মাঝে মধ্যে বলে তোমাদের জন্য এত স্যাক্রিফাইস করছি। আই ডোন্ট ওয়ান্ট টু টেল মাই কিডস যে আমি তোমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করছি। বাচ্চা নিয়েও কিন্তু লাইফটা এনজয় করা যায়। একদম। সো আমি ওই রকম ডিপ্রেস মা হইতে চাই না, আমি বলবো যে তোমার জন্য আমি অনেক স্যাক্রিফাইস করছি। আমি একটা আইসক্রিম খেলে আমার বাচ্চা একটা আইসক্রিম খাবে, আমারটা দিয়ে দিব দরকার তো নাই। আর নাহলে একটা আইসক্রিম কিনলে দুজনই হাফ হাফ খাবো। গুড। সো আমি আসলে ওই স্যাক্রিফাইসটা করে একেবারে মহৎ মা হওয়ার আমার আসলে ইচ্ছা নাই। মানে নিজেরটা আসলে আমার দেখার দরকার, কারণ তোমার চাইতে বেশি তোমাকে ভালোবাসবে না। একদম সত্যি কথা, কারণ এটা তো তুই যেমন এখন এসে রিয়েলাইজ করতেছিস, এখনকার অনেক মানুষ অনেক আসলে কি ওই যে প্রথমে বলি না 30 বয়সটার পর মানুষ আসলে সেলফ রিয়েলাইজেশন শুরু করে, নিজেকে আত্ম উপলব্ধির জায়গা খোলে। হ্যাঁ, নিজের একটা আলাদা জানালা বলে একটা ব্যাপার আছে। তো একদিন এক ভাবিকে আমি বলছিলাম এরকম করে যে ভাবি এরকম একটা জানালা, উনি সত্যি সত্যি ওনার বাসার রুমে একটা জানালা বানায় ফেলছে, এটা উনি এটা বোঝেই না যে আমি কোন জানালার কথা বলছি। যা ভাবি আপনি বলছেন জানালা, তো বাই দ্য ওয়ে জানালাতে আমার মনে আসছে, ধর কোনো একটা মেয়ের যখন এখন ইন্টারমিডিয়েট পাস করে বা এই যে ডিগ্রি পড়ছে, তোর পেশাটাকে কি পেশা হিসেবে নেওয়া যায়? যে কন্টেন্ট ক্রিয়েশন তো এখন বাসায় বসে অনেকেই করছে, শামস করছে, অনেকেই করছে। তো যারা এখন অলস সময় কাটায়, এটা করছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, প্রেমের ছাকা খেয়ে আত্মহত্যা করার চাইতে কন্টেন্ট ক্রিয়েশন করা অনেক বেটার না? তো আমার কাছে মনে হচ্ছে তাদেরকে তুই কি বলতে চাস? কন্টেন্ট ক্রিয়েশন করা ডেফিনেটলি বেটার, কারণ তুমি যখন এখান থেকে ইনকাম করা শুরু করবা, এই সেলফ ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা অনেক চমৎকার একটা বিষয়। কিন্তু এখানেও না একটা প্যারা আছে, যেমন ধরো আমি হয়তো মেন্টালি অনেক স্ট্রং, যে আমাকে ধরো দুইটা মানুষ গালি দিয়ে গেল আমি এটা গায়ে লাগাই না, আমি আসলে গায়ে লাগাই না। কিন্তু এটা কিন্তু সবার জন্য না, বিকজ কম বেশি কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে তুমি কথা বলে দেখবা যে দে হ্যাভ অল গন থ্রু ডিপ্রেশন, বিকজ এই কমেন্টগুলো অনেক খারাপ লাগে। মানে তোমাকে পার্সোনালি অনেক অ্যাটাক করে কথা, আমাকে তো রেগুলার বেসিসে বলবে তোর বেটাদের মতো লাগে কেন, তুই এরকম মোটা কেন, তুই অমন কেন, তুই তেমন কেন। তা আমি এগুলো পাত্তাই দিই না। কেন? কারণ আমার পার্সোনাল লাইফে আমার ফ্রেন্ডরা বলি বা আমার কাছের মানুষরা বলে আমাকে অনেক ভালোবাসে। তো আমি দেখেছি অ্যাজ আ পার্সন আমি আমার কাছের মানুষের কাছে কেমন, ওই বুড়ি ভাঙা থেকে ও বলবে ওর কথা, আমি আমার কষ্ট পাবো। সো এটার জন্য আসলে মেন্টালি অনেক স্ট্রং হওয়ার লাগে যে, আর বিকজ যে বলে সে আসলে এমনি হুদাই বলে আর কি, তার কাছে অত ওর কথা পাত্তা দেওয়া মানে হচ্ছে ওকে লাইফে একটা প্রায়োরিটি দেয়া। সো এই জিনিসটাও একটু মেন্টালি স্ট্রং হইতে হবে যে আসলে নিতে পারবে কিনা। বাট কন্টেন্ট ক্রিয়েশন ইজ আ ভেরি বিগ প্ল্যাটফর্ম রাইট নাও। হ্যাঁ, রাইট নাও ইটস আ ভেরি বিগ প্ল্যাটফর্ম। আর ওই যে গতানুগতিক একটা ফাইল নিয়ে 8-10 হাজার টাকার চাকরি, ফোন অপারেটর, এগুলো না হওয়ার চাইতে আমি বলবো যে কন্টেন্ট ক্রিয়েশন করে অনেক গঠনমূলক ব্যাপার স্যাপার থাকে, শুধু যে দুষ্টামি তা না, প্রত্যেকটা দুষ্টামির পেছনে তোর একটা মেসেজ থাকে, সমাজের প্রতি, ফ্যামিলির প্রতি থাকে। এই যে আমরা কথা বলছি এখানে অনেক মেসেজ উঠে আসতেছে। তো আমার মনে হয় এটা অনেক বেটার। বাসায় বসে সবার হাতে কম বেশি এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তো ওইটা দিয়ে আমি এইটা ওইটা অ্যাপস না নামায়, এটা ওইটা দুষ্টামি না করে, গেম না খেলে, আমার অনেক ছোট ছোট বাচ্চারাও পারে। আমি দেখি একটা বাইরের দেশে একটা মেয়ে ইংলিশ শিখাচ্ছে খুব চমৎকার ভাবে, ওর একটা ছোট্ট ভাই আছে জিদান, ওর নামও মনে হয় এরকম কিছু একটা। তখন আমার তোর কথা মনে পড়ে যে ওরা দুজন মিলে ইংলিশ শিখাচ্ছে। এটা একটা গঠনমূলক ব্যাপার হতে পারে। সমাজ চেঞ্জ হচ্ছে, তো আমরা আসলে সবসময় তো গতানুগতিক বিষয়টাতে থাকবো না। আচ্ছা, ডানা যখন রাস্তা দিয়ে যায়
তখন এখন কি ক্রাউড মানুষ অনেক সময় বলে আরে ডানা ভাই তো জোস, এরকম করে। তো তখন যখন আসে তখন ভালো লাগা তো কাজ করে, কিন্তু কোনো বিব্রত মোমেন্ট কি ক্রিয়েট করছে? বিব্রত মোমেন্ট না, এটা হচ্ছে কি বুঝছো, মানুষজন আমাকে চিনলে তো মানুষজন আমাকে বলে এ ডানা ভাই, আমি ভাই, তো মানে তখন না মানুষ খুব অবাক হয়ে যায় যে আমি আসলে ভিডিওতে যেরকম সামনাসামনি এরকম। তো একবার কি হয়েছে, একবার আমার হেভি সায়নের সাথেই মনে হয় আমার হেভি ফোনে ঝগড়া হয়েছে, বাসায় যাওয়ার আগে ফোনে ঝগড়া হয়েছে, আমি পিঙ্ক সিটি ওখানে দাঁড়া কাঁদতেছিলাম। আমি তো আবার অনেক আবেগী, আমার কান্না আসলে আমি যেখানে সেখানে কান্দি, কাঁদতেছে এমন টাইমে একজন ছবি তুলতে আসে, আমি সাথে সাথে চোখটা মুছে চলেন ছবি তুলে। কারণ কি আমার কাছে মনে হয়েছে যে এইটা আমার লাইফে হয়তো বা উনি হয়তো বা আমার 100তম মানুষ যে আমার সাথে ছবি তুলতে, কিন্তু ওর লাইফে তো আমি প্রথম। আমি কান্না করে আমি তাকে বললাম নো নট দিস টাইম, এগুলো আমি আসলে বলি না। তারপর অনেকে থাকে না মেকআপ না থাকলে ছবি, এখন আমার তো সারাদিনই মেকআপ ছাড়া থাকি, এখন আমার সাথে আমার এগুলো নিয়ে প্যারা হয় না, বাট এটা অনেক ভাল লাগে। আর বেশি ভাল লাগে ধরো মানুষজন তোমাকে অনেক ওয়ার্মলি গ্রিট করে, ধরো কমেন্ট সেকশনে যত হেট্রেট পাও, সামনাসামনি তুমি দুইটা মানুষের সাথে দেখা করলে বুঝবা যে মানুষের ভালোবাসা অন্য লেভেলের আসলে। আর ভালোবাসা কিন্তু সবসময় পাওয়া যায় না, খুব কম মানুষ ভালোবাসা পায়। আর যারা এইভাবে ভালোবাসে তারাও কিন্তু তাদের বেস্ট অংশটুকু তোকে দেয়। হ্যাঁ, যখন রাস্তা দেখা হয়েছে আরে ডানা ভাই তোরে ব্যাটার মতন লাগে কেন, চেতে কিন্তু একটা মানুষ আরে ডানা ভাই আপনাকে আমার অনেক ভালো লাগে। তো ওইটা নিশ্চয়ই অনেক দিন শেষে অ্যাটলিস্ট আমরা বুঝি এটা। রেডিও তো অনেকদিন আগে ছাড়ছিস, আমার মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছা করে তোর যে ডানা তুই রেডিও মিস করিস? রেডিও অনেক বেশি মিস করি, কারণ কি আমি আসলে অনেক একা একা কথা বলি, আমার কিন্তু এটা স্বভাব ছিল, আমি অনেক একা একা কথা বলি। রেডিওতে যেটা হইতো যে আমরা যখন ওই জানালাটা দিয়ে বাইরে দেখতাম, ধরো এই মেসেজগুলো আসতো, এই গানটা রিলেটেড আমাদের অনেক কথা থাকে যেগুলো আমরা হয়তো বলতে পারি না, রেডিওতে আরজে হয়ে তখন আমরা দেখা যায় যে ইন আ ডিফারেন্ট ওয়ে আমরা ওই মনের ভাবটা এক্সপ্রেস করতেছি। সো ওইটার একটা আলাদা মজা আছে, এই রেডিওর মজাটা আসলে অন্য জায়গায় আসলে কখনোই বোঝানো পসিবল না। আমার মনে হয় না আমরা যারা এক সময়কার আরজে আমরাই তো মনে হয় একটা বেস্ট ট্রেন্ডের পার্ট ছিলাম বোধহয়, ইতিহাসেরই বলতে পারি ওয়ান অফ দা। তো আমাদের একটা সময় এসে বছরে অন্তত না হোক 6 মাসে একবার বা বছরে একবার সব আরজেদের একসাথে বসে একটা পডকাস্ট করা উচিত। হ্যাঁ, আর সেই পডকাস্টে যদি কাব্যিকে হয় তাহলে কেমন হয়? না আমি এটাই তোমাকে বলছিলাম যে এই জিনিসটা হলে ভালো হয়, যে আমিও তো ছোটবেলায় মানে স্কুলে থাকতে যে আরজিগুলোকে শুনে বড় হয়েছে, সো আই রিয়েলি ওয়ান্ট টু নো ওই মানুষগুলো এখন কি করতেছে, ওই সেই চেনা ভয়েস গুলার যে একটা মজা, তারা কোথায় আছে কি করছে, এটা একটা ডিফারেন্ট ইন্টারেস্টিং স্টোরি। আমরা কোথায় আছি এটাও কিন্তু অনেকে জানতে চায়, অনেকে জিজ্ঞেস করে যে ডানা ভাই এখন কোথায় আছে, মপু এখন কোথায় আছে। আমরা আমাদের প্ল্যাটফর্মগুলো নিয়ে একদিন বসবো, এবং অবশ্যই যদি কখনো বসি ওয়াদা করছি সেটা কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্টেই বসবো। এটা কাব্যিকের জন্য আমাদের ভালোবাসা। আর হচ্ছে এবার একটু চলে আসি একটু অন্য প্রসঙ্গে। ডানা, এখন যে যুগ বদলাচ্ছে, তোর আমার জেনারেশনের পরে অন্য জেনারেশনরা চলে আসতেছে, এখন সোশ্যাল মিডিয়াটা খুব তোলপাড়, অনেক কিছু নিয়ে ভাইরাল একটা ভাইরাল শব্দ। তো এখন যে কোনো কিছুতেই ভাইরাল হয়ে যাওয়া যায়। তো একটা ছেলে বা মেয়ে উঠতি বয়সে এসে যখন ভাইরাল হওয়ার জন্য কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে চাবে শুধুমাত্র ভাইরালের লোভে পড়ে, তার মাথায় কিন্তু কোনো পজিটিভ থিঙ্কিং নাই, শুধু ভাইরাল হতে চায়। এই বিষয়টা তুই কি বলতে চাস? এইটা না বুঝছো, যারাই এখন বলে যে কন্টেন্ট বানাতে চাই আপু ভিউ কেন হচ্ছে না, সো আমার সবসময় মনে হয় যে আবেগ অনুভূতি বলো বা এই তোমার ধরো যুগের তাড়নায় তুমি ভাইরাল হয় বলো, যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি চলে যায়। কারণ তুমি দেখবা যে অনেকে খুব আত্রা ফাত্রা কন্টেন্ট বানায়, 2-1 দিন ভাইরাল, ওই মানুষগুলো কিন্তু এখন গায়েব। কিন্তু যারা রেগুলার কন্টেন্ট বানায়, সেটা রাকিন হোক, কাইনা হোক, রাফসান হোক, সালমান হোক, এই মানুষগুলো কিন্তু দেখো এত বছর ধরে এক্সটেন্ড করতেছে, মানে তোমার ধরো 2019-20 থেকে শুরু করে এখন পর্যন্ত এই 4-5 বছর ধরে কিন্তু এখনো টকেবল, মানে টক অফ দ্য টাউন কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটার গুলাই। সো প্রত্যেকটা জিনিসের ধৈর্য দরকার। আমরা যে একদিন ভিডিও বানাই একদিনে হয়ে গেছে তা কিন্তু, আমি যেটা বললাম যে আমি 2014 থেকে ভিডিও বানাই, বাট পিপল গেট টু নো মি 2018-19 এর দিকে এসে, আর কোভিডের টাইমে আরো বেশি জানতে পারছে। তার মানে তৈরি করার 3-4 বছর পরে সময়, মানে হ্যাঁ মোটামুটি 4-5 বছর পরে গিয়ে পিপল গেট টু রিয়েলাইজ যে আছে একটা মেয়ে আছে ওইরকম ভিডিও বানায়। এখনকার ছেলেমেয়েরা কি করে, একটা ভিডিও বানানোর মানে আধা ঘন্টা সময় মনে হয় কেন হচ্ছে, এবং অধৈর্য না এটা কন্টিনিউ করব না, এটা হচ্ছে না কেন। সো একটু ধৈর্য ধরলে আমার মনে হয় বেটার হয়, কি ধৈর্যটা না থাকলে জিনিসটা শেষ হয় না। আচ্ছা, আসলে আশা করব যে এখনকার ছেলেমেয়েরা এগুলো আসলে মাথায় রাখবেন। শুধু ভাইরাল হওয়ার জন্য যে কোনো ইস্যু নিয়ে আপনি চলে আসলেন সোশ্যাল মিডিয়াতে, মনে রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি যাই বলেন না কেন, যাই করেন না কেন, ইট শুড বি পজিটিভ। হ্যাঁ, ইট শুড বি কনস্ট্রাকটিভ। যদি আপনি কনস্ট্রাকটিভ কিছু না করতে পারেন, আজ বাদে কাল আপনি কিন্তু হাওয়ায় উড়ে যাবেন, কেউ মনে রাখবে না। ডানার এই জিনিস মনে রাখতেছে এই কারণে যে ডানার প্রত্যেকটা কন্টেন্টে একটা করে মেসেজ থাকে, সে দুষ্টামি করে হোক, এ করে হোক, অনেক
মেসেজ দিয়ে যাচ্ছে, আপনাকে এটা ভাবতে হবে। গল্প তো অনেক হলো, তো এবার একটু সিরিয়াস প্রসঙ্গে চলে যাই। তো তুই বসে আছিস সেই মুহূর্তে কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্টের স্টুডিওতে, এবং আমরা সবাই জানি যে বইমেলায় তোর একটা বই বের হয়েছে। এত চমৎকার একটা নাম, অনিশ্চয়তার অনির্বাণ। নামটার পেছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে, এটা আমি কাহিনীটা শুনতে চাই, বল। আচ্ছা, গল্পর বই লেখার পেছনে বলি, আমি আসলে ছোটবেলা থেকে লেখালেখি করতে পছন্দ করি। তো আগে পেপার ম্যাগাজিনে লিখতাম, তারপর ফেসবুক আসার পর যখন ফেসবুকে লেখা শুরু করলাম, মানুষজন লেখা মানে যেটা হয় যে আমার বিয়ের পর এরকম 2-1টা স্টেটাস দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাকে রিলেটেড না, আমার ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলে কোন চিন্তা ভাবনা। এরপরেই কোনো একটা খুবই স্বনামধন্য নিউজ চ্যানেল থেকে নিউজ হয়েছে যে বিবাহ বার্ষিকীর আগে বিয়ে ভেঙে গেল ডানা ভাই জোসের। এবং এখন পর্যন্ত মানুষ আমার কমেন্টে লিখে যায় তুই তো ডিভোর্স। আমি এগুলোর কোনো অ্যান্সার আসলে দেই না, কারণ আমার আসলে এত বাহাবা করে না জামাইকে নিয়ে এসে দেখো এই যে আমার হাজব্যান্ড, দিস ইজ নট আ সার্টিফিকেট, তুমি যদি মনে করো। তো মানুষজন আসলে ফেসবুকে লিখলে সিরিয়াসলি নেয় না, ওটা পার্সোনাল লাইফের সাথে রিলেট করে। আর আমরা অনেক মানে গত 2-3 বছর ধরে আমি ভাবতেছিলাম যে লিখবো, সো আমি এটা লিখি। আর অনিশ্চয়তা অনির্বাণ হচ্ছে কি, আমি খুব ছোট ছোট কয়েকটা গল্প নিয়ে করা, কারণ আমি আসলে এত বড় গল্প লেখার মতো এখনো এক্সপার্ট হই নাই। আর অনিশ্চয়তা অনির্বাণ হচ্ছে যে আগুনটা এখনো নিভে যায় নাই, কিন্তু ধরো এটা হচ্ছে আ হোপ অফ লাভ অর আ হোপ অফ লাইফ, যে আগুনটাকে আসলে নিভে গেছে কি গেছে না, তো ওই হোপটা রাখা, এই জন্য অনিশ্চয়তার অনির্বাণ। না, স্টিল হ্যাভ হোপ। হ্যাঁ, যে আই স্টিল হ্যাভ দ্য হোপ যে অনির্বাণ, এটা ওই আগুনটা অনির্বাণ যেটা এখনো নিভে নাই, নিভু আছে, কিন্তু কোনো একদিন জ্বলে উঠতে পারে। চমৎকার। এবং এই লেখালেখিটা নিশ্চয়ই কন্টিনিউ হবে। হ্যাঁ, বিকজ আমার লিখতে আসলে অনেক ভালো লাগে। মানে আমি, মানুষজন আমাকে সিরিয়াসলি নেয় না, কারণ আমি অনেক বাচ্চা ভিডিও বানাই দেখে সবাই যাতা। যেমন আমার মা আমার বই পড়ে বলতেছে খুব তো গভীর কথা লিখছস। সো আমাকে আসলে মানুষজন ওইভাবে নেয় না, বাট আমাকে আমার ফ্রেন্ডরা ফাইজলামি করে বলে যে আই হ্যাভ আ ডিফারেন্ট সাইড, যেটা ধরো মাঝে মধ্যে আমি ভয়েস ওভার দিয়ে কিছু ভিডিও বানাই। তো আমি ওই ছোট ছোট লেখাগুলো দেখলাম যে ওগুলোর রেসপন্স খুব ভালো। তারপরে আমি ভাবলাম যে আমি যেহেতু ছোট গল্প লিখি, এটা একটু বড় করে বই লেখা শুরু করে, পরে আর কি এই বই লেখা শুরু। আমার একটা কথা হঠাৎ মনে হলো তোর সাথে কথা বলতে বলতে, এই মুহূর্তেই মনে হয়েছে, আমরা তো অবশ্য খুব ক্রিয়েটিভ, এই মুহূর্তে মনে হলো এই কারণে যে তোর এই অনিশ্চয়তা অনির্বাণ যদি আমরা কাব্যিক পরিবার পাই আসলে পড়ার জন্য অডিও বুক হিসেবে, তাহলে কেমন হয় বিষয়টা আমরা এই পরে এটা নিয়ে ডিসকাস করবো। বাট আমার খুব ভালো লাগবে, এবং সেটা অবশ্যই আমি পড়তে চাই, যে আমি তখন বলবো প্রাউডলি যে পড়ছি। তারপরে পুরো নামটা পড়ে আমি ডানা ভাইয়ের জোসের অনিশ্চয়তার অনির্বাণ। তো এই ধারাবাহিকতা একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে বই তো আমরা আগে এক সময় খুব পড়তাম, তুই খুব বই পাগল একটা মেয়ে, এটা আমি জানি। পিপলস রেডিওতে আমি দেখতাম প্রায় তুই বই নিয়ে বসে থাকি, সেম আমারও, এখনও আমি বই পাইলে বই পড়ি। তো বই পড়ার এখন লাইফ এত হেকটিক হয়ে গেছে, এখন আমরা বই পড়ার টাইম পাই না, যার কারণে এই ধরনের অডিও প্ল্যাটফর্মগুলো উঠে এসছে, যারা এখন এই কাজটা করছে, সহজ করে দিচ্ছে। বই এখন মানুষ শোনে, তো বই শোনার এই প্রক্রিয়াটা তোর কাছে কেমন লাগে? এইটা আমি তোমাকে বলি, অনেক বই আছে, আমি মিথ্যা বলবো না, আমি এটা অডিও বুকে শুনছি। কেন? কারণ ধরো আমি যখন বাসায় কাজ করি, আমরা তো গান শুনতেই থাকি, তো মাঝে মধ্যে গান আর কত তো তুমি যখন একটা ছেড়ে দাও, একটা অডিও বুকটা ছেড়ে দাও, তুমি কনভারসেশনটা শুনতেছো, এর সাথে তুমি কাজও করতেছো, তোমার মানে এই যে আমাদের ডেইলি লাইফের যে মানে একটা গান মানে পার্ট হয়ে যায় যে অডিও বুকটা শোনা। আজকেও আমি আমার কলিগরা মিলে বলতেছিলাম, আমার কলিগ আমাকে একটা প্ল্যাটফর্ম দেখায়, এরকম 2-1টা অডিও বুক দেখায়, বলছে যে জানা ভাই এটা পড়েন আপনি, বা এটা শুনেন আপনি, এটা কিন্তু খুব ভালো, এই গল্পটা খুব ভালো। সো আমাদের এখন আসলেই ব্যস্ততার কারণে অনেক কম পড়া হয়। যেমন আমি আগে খুব টার্গেট করছিলাম যে মান্থলি একটা বই শেষ করব, যেটা আমার এখন এই ইয়ারলি আমার মাত্র 4টা শেষ হচ্ছে। সো আমি প্রতি বছর টার্গেট করি যে অনেক বই পড়বো। তো আমার মনে হয় যে আমরা যে যানজটে বসে থাকি, বা আমরা যে অন্য টাইমে গান টান শুনে এসে, এই টাইমে কিন্তু আমরা বইগুলো শুনতে পারি। তো তোমার যেটা বই পড়ারও একটা হয়ে যাবে, কারণ তুমি যত বই পড়বা, যত জানবা, বই পড়ার এই বিকল্প আসলে কিছুই নাই। তো তুমি যখন অ্যাটলিস্ট সামওয়ান ইজ রিডিং আ বুক টু ইউ, এটা মনে একদম ছোটবেলার মতো যে মা বাবা যেমন গল্প পড়ে শোনাতো, তো এখানে 2টা ক্যারেক্টার অথবা 3টা ক্যারেক্টার গুলো যখন তোমার সামনে বলে, তো তুমি শুনতেও থাকো, ইউ অলসো ইমাজিন দ্য ক্যারেক্টার্স, যে আচ্ছা এই ভয়েসটা এরকম, মানে একটা ডিফারেন্ট একটা ফিল হয়, সমৃদ্ধ হওয়া যাচ্ছে একটা গল্পের মধ্যে ঢুকে গেলাম। হ্যাঁ, তার এন্ডিং কি হইলো, লাইফের জীবন দর্শন বলতে পারবো যে আমি বইটার ব্যাপারে জানি। এটাই। তোর সবচেয়ে প্রিয় লেখক কে?
এটা আসলে আমি বাঙালি বলবো না, যাই বলবো, আমার আসলে সমরেশের বই খুব ভালো লাগে। আমার হুমায়ুন আহমেদের বইও ভালো লাগে। কেন হুমায়ুন আহমেদ? কারণ ছোটবেলা থেকেই আমরা হুমায়ুন আহমেদকে, এখন মানুষজন আসলে হুমায়ুন আহমেদের কথা সবসময় বলতে চায় না যে হুমায়ুন, কিন্তু আমার মনে হয় যে এটা ওনার লেখার ইম্প্যাক্ট, মানে ওনার বইয়ের কারণে আমরা অনেকে বই পড়া শুরু করছি। জাফর ইকবাল আমার খুব, বাট আমার সমরেশের লেখা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি জানি না কেন, বাট আমার সমরেশের লেখা আমার খুবই ভালো লাগে। আমারও তাই। তোর একটা জিনিস এবার যে বলেছিলাম যে একটা ডেপথে একটু যাব, ডেপথে যেতে চাচ্ছিলাম না, বাট তোর একটা চিঠি যে একবার পড়ছিলি, তো সেই চিঠিটা আমি জানি যে নিশ্চয়ই তোর প্রাক্তনের উদ্দেশ্যে লেখা ছিল চিঠিটা। চিঠিটা পড়া, তুই যখন পড়তেছিলি তুই তোর অরিজিনাল ফিলিংস নিয়ে পড়তেছিলি। আমরা যখন শুনছিলাম, বিশেষ করে আমি যখন চিঠিটা দেখলাম ফেসবুকে, আমি কখন জানি আমার চোখের কোণ থেকে পানি পড়া শুরু করলো। তো একটা মানুষ জীবন থেকে চলে যাওয়ার পর, হ্যাঁ, যখন তুই ওপেনলি বলতে পারিস যে আমি আমার বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য, আমি চাকরিতে বিগ গিফট দেওয়ার জন্য আমি চাকরিতে ঢুকছি, সেই মানুষটা হঠাৎ করে জীবন থেকে চলে যাওয়ার পর বুকটা অনেক ফাপড় লাগে। রাত্রেবেলা ঘুম থেকে ওঠার পরে হু হু লাগে বুকের ভিতরে। চলে যাওয়াটা মেনে নিতে বা তার সাথে অ্যাডজাস্ট করতে মানুষের বছর খানেক সময় চলে যায়। সেই মানুষটা হয়তো ওই প্রান্তে কেমন আছে আমি জানি না। এই যে ফাঁকা ফাঁকা লাগায় এই যে জায়গাগুলো, তুই আমি আমাদের মতন মানুষগুলো হয়তো আরো আদার্স অ্যাক্টিভিটি দিয়ে এগুলোতে ওভারকাম করে গেছি লাইফে, কারণ আরো ব্যস্ততা ছিল। আমার ছিল সংসার, বাচ্চা কাচ্চা, তোর ছিল আরো কাজকর্ম। কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেটা ওভারকাম করে না। এই যে ইদানিং আত্মহত্যার রেশিও এত বাড়ছে, একটা ছোট্ট কারণ একজনকে গত কয়েকদিন আগে একজন ভয়েস আর্টিস্টের ভাই মারা গেল। কি হলো? তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ। এই প্রসঙ্গে কিছু বলতে চাস? কিছু শূন্যতা তোমার জীবনে পূরণ হবে না। কিছু শূন্যতা আসলে হাজার মানুষ আসলেও পূরণ করতে পারে না। বাট আমি যেটা বলছিলাম যে আমি আসলে আমাকে অনেক বেশি ভালোবাসি। তো দিন শেষে আসলে আমি আমার ভালোটা অনেক বেশি বুঝতে শিখছি। আমার ভালোটা বুঝি। আর জীবন আসলে কারোর জন্য থেমেও থাকে না। এটাও একটা সত্যি কথা। তো আমি যদি আজকের মানে রাতটা, মানে সুইসাইড করার টেন্ডেন্সিটা কেন হয়? তোমার ধরো ওই সময়টাতে মনে হয় যে এছাড়া জীবনে আর কিছু নাই। তো এরকম টেন্ডেন্সি যে আমারও কখনো হয়নি যে বলবো না, কিন্তু আমি ওই সময়টাতে আসলে কখনো একা থাকি নাই। আই অলওয়েজ কল মাই ফ্রেন্ডস অথবা আমার মাকে বা কাউকে, কারণ আমি একা থাকলেই তোমার প্রবলেমটা হয়ে যায়। কাউকে শেয়ার করতে হয়, কাউকে না কাউকে আমার বলতে হবে, কারো না কারোর সাথে শেয়ার করতে হবে। তখনই যখন ওই মানুষটা আমাকে ওই শেল্টারটা দেয়, তারপরে কিন্তু আস্তে আস্তে আমি ওভারকাম করতে পারি। সো এই জিনিসগুলো আসলে আমাদের বোঝা উচিত যে আমার আসলে সেফ সাইড কোনটা। আমরা যেমন অনেক সময় অনেকে বলতে চাই না যে ও আমাকে জাজ করবে, ও আমাকে জাজ করবে। সো জীবনে আসলে ওরকম মানুষ খুঁজে নেওয়া ভালো, ওইরকম বন্ধু খুঁজে নেওয়া ভালো, বা পরিবারের মানুষ খুঁজে নেওয়া ভালো যে মানুষ আমাকে জাজ করবে না। সো এটা খুঁজে নিলে আসলে জীবনটা অনেক সোজা হয়ে যায়। যে সবসময় যে প্রেমিক থাকতে হবে, হাজব্যান্ড থাকতে হবে, তা কিন্তু না। জীবনে আসলে নিজেকে ভালোবেসে অনেক ভালো থাকা যায়। দ্যাটস আ ভেরি বিগ পয়েন্ট। যারা কথায় কথায় অনেক আত্মঅভিমানিনী হয়ে যাচ্ছেন, যারা অনেক সিনেমাটিক লাইফ আমরা আসলে অনেক বেশি পছন্দ করি, সিনেমাটিক না হয়ে বাস্তবে একটু ফিরে এসে এই পাশে রুমে যে মা বাবা ঘুমিয়ে আছে তার কাছে গিয়ে একটু শোন না। তার কাছে গিয়ে অনেকদিন কিন্তু মা বাবা আমার মাই আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে। আম্মুর কাছে গিয়ে কাঁদতাম, বলতাম, এবং সেই কান্নার গল্পগুলো থাকতো যে আমি দরজা বন্ধ করে কাঁদতাম, আমার মা ওই পাশ থেকে বলতো যে ডানা কি হয়েছে মা, দরজা খোল, দরজা খোল। তুমি তাহলে ভিডিওটা দেখছো? আমি দেখছি, এবং আমি তখন প্রত্যেকটা ইয়েতে কমেন্টস করতাম যে কারণ আমি কিন্তু পিপলসে থাকতেও জানতাম যে বিষয়গুলোর সাথে রিলেট ছিলাম, তো এই জন্যই গল্পটা তুলে নিয়ে আসা। আচ্ছা, কাব্যিক অডিওতে এসে তোর আজকে যে পুরো যে গল্প, আমরা শুধু আড্ডাই মারলাম, বলতে পারি সেটা আমাদের একটা লাইভ আড্ডা হয়েছে অনেকদিন পরে। তারপরেও কাব্যিক পরিবারে আসার পর তোর অনুভূতি কেমন, এবং সেটা যদি আমাদের দর্শকের সাথে একটু শেয়ার করতে। আমার আসলে এখানে এসে চমৎকার রকমের ভালো লাগতেছে, বিকজ কাব্যিককে আমি সবসময় দেখি যে অডিও বুকের থ্রুতে আমরা যে বইগুলো জানি বা বইগুলো পড়ি, যে ফেমাস বইগুলো বা নন ফেমাস বইগুলো যেগুলো আসলে আমাদের পড়া হয় না, কাব্যিকের থ্রুতে আসলে আমরা বইগুলো শুনতে পারি। তা আমার মনে হয় যে যদিও আপনি বলে থাকেন যে বই পড়ার অভ্যাসটা নাই, বাট বই শোনার অভ্যাসটা অন্তত করা উচিত। কারণ আমাদের এই সারাদিনের ব্যস্ততা বলি বা আমাদের সারাদিনের যত জঞ্জাল বলি, সব কিছু কিন্তু নিমিষে মিটে যায় যখন আপনি একটা বই, চমৎকার বা একটা বইয়ের সঙ্গ পাবেন। আর একটা বই থাকলে আসলে বই যে সবচেয়ে ভালো বন্ধু, এটার অনেকগুলো কারণ আসলে কিন্তু আছে। সো এই জন্য কাব্যিকে আসলে অনেক বেশি থ্যাংক ইউ, কারণ এই প্ল্যাটফর্মটা যে এত সুন্দর করে তুলে ধরছে। মাঝে মধ্যে আগে 2-1টা অডিও বুক শুনতাম, বাট এখন এই প্ল্যাটফর্মের থ্রুতে যে আসলে এতগুলো বই শোনা হচ্ছে, এটার জন্য কাব্যিকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই, যে প্রত্যেকটা মানুষের কাছে যাতে আরো বেশি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ ডানা, কাব্যিকে আসার জন্য এবং আমাদের এই গল্প। আর ওই যে বললাম একটা বিগ প্ল্যান আছে, ডানার বই আছে, আমরা ডানার বইকে অডিও বুক করব, তারপরে তো আরও অনেক অনেক গল্প হবে। তো এরকম অনেক প্রিয় মুখ, সেলিব্রিটি আসলে আমি উচ্চারণ করতে চাই না, সেলিব্রিটি কথাটা কেমন লাগে, কিন্তু এরকম প্রিয়, এরকম হাস্যোজ্জ্বল কিছু মুখ নিয়ে আমি থাকতে চাই সবসময় কাব্যিক পরিবারের সঙ্গে। সবাই ভালো থাকুন, কথা হবে আবারও খুব তাড়াতাড়ি।